এর বাইরে আমি রোটারি ইন্টারন্যাশনাল এই সংগঠনের সাথে আছি। স্কাউটের সাথে দীর্ঘ 14 বছরের এক্সপেরিয়েন্স আছে। বিভিন্ন অর্গানাইজেশনে থাকা এবং তাদের সাথে তাত্ত্বিক যেই প্রাতিষ্ঠানিক যে শিক্ষা তার সাথে ম্যাচ করে অর্গানাইজেশনাল বিহেভিয়ার নিয়ে আমি আজকে কিছু বলার চেষ্টা করব। সো এটি বেসিক্যালি স্কাউটদের জন্য, তারা তো সংগঠন করে, তো প্রাতিষ্ঠানিকভাবে এই সংগঠন বিষয়টিকে কিভাবে দেখা হয় সেই জিনিসগুলো এখানে কভার করা হবে। আমি যখন এই কথাগুলো বলবো, এই জিনিসগুলোর মধ্যে যদি আমাদের সংগঠনের সাথে কিছু কোনো কোশ্চেন থাকে, কোনো জানার কিছু থাকে কিংবা কোনো কনফ্লিক্ট মনে হয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় শেষে কোশ্চেন না করে মাঝখানে হ্যান্ড রেজ করলে সেটি সুবিধা হবে। আর আমি আজকে এখানে যারা আছে, বাপ্পি সহ যারা আছে, তারা একটু যদি আমাকে টাইম টু টাইম আপডেট করে যে কেউ যদি হ্যান্ড রেজ করে, তাহলে আমি তাকে সেই সময় তার উত্তরগুলো দিয়ে দিব। তো অর্গানাইজেশন বিহেভিয়ার নিয়ে আমরা যে জিনিসগুলো শিখবো সেটি হচ্ছে যে the meaning of organizational behavior theories, objective of organization behavior, theory X and theory Y. এই জিনিসটা ইন্টারেস্টিং, আমরা ওয়ান বাই ওয়ান আসি। The meaning of organizational behavior. Organizational behavior is the study of how people behave in organization settings. Its principles are applied with the goal of making organization and the people in them work more efficiently together. আসলে সংগঠনের মধ্যে আমরা কিভাবে কাজ করি সেই জিনিসটি বিভিন্ন রিসার্চের মাধ্যমে এই অর্গানাইজেশনাল বিহেভিয়ারে আলোচনা করা হয় বা শেখার চেষ্টা করা হয়। আমরা জানি যে আমরা যদি সবাই একসাথে কাজ করি, আমরা যদি এই রিসার্চগুলো থেকে যে আউটপুটগুলো বের হয়ে এসেছে সেগুলো যদি ফলো করি, এক্সপিরিয়েন্স থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের তাদের এই অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিসগুলো পর্যালোচনা করে যে জিনিসগুলো সামনে এসেছে সেগুলো যদি আমরা এফেক্টিভলি ফলো করি, তাহলে আমরা আমাদের অর্গানাইজেশন এফেক্টিভলি রান করবে। পার্সপেক্টিভ আছে, এক্সটার্নাল পার্সপেক্টিভ আছে, দুইটি এখানে কভার করে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। আমরা যদি দেখি যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার থিওরিজ, বেশ কিছু অনেকগুলো থিওরি আছে। এখানে তিনটি থিওরির কথা বলা হয়েছে। একটা হচ্ছে ব্যুরোক্রেসি থিওরি, একটা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, একটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট থিওরি। ব্যুরোক্রেসি থিওরিটা বেসিক্যালি আমরা জানি যে আমলাতান্ত্রিক যে তত্ত্ব, আমলাতান্ত্রিক তত্ত্ব মানে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোতে কিছু নিয়ম সেট করা থাকে এবং সেই নিয়মগুলোর ফলো করেই ওই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় এবং ওই প্রতিষ্ঠানের এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো কঠোরভাবে পালন করা হয় এবং এতে যেটি হয় যে এই অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিস গুলো একটি নির্দিষ্ট ফরম্যাটে পরিচালিত হয়, যেটি আসলে অর্গানাইজেশনের কে রাইট ওয়েতে পরিচালনা করা এবং অর্গানাইজেশনের যে একটি বেঞ্চমার্ক থাকে, অর্গানাইজেশনের যে স্ট্যান্ডার্ড থাকে, সেটি আসলে কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই ব্যুরোক্রেসি থিওরিটি খুব বেশি অ্যাপ্লিকেবল। সেখানে আমরা দেখে থাকি যে তারা যেই প্রচলিত নিয়ম কানুন, যেগুলো রিটেন কিংবা অলিখিত অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো তারা খুব স্ট্রংলি ফলো করে এবং সে কারণে সেই জিনিসগুলোতে একটি স্ট্যান্ডার্ড মেনটেন হয়। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি বেসিক্যালি আর্লি 1900 সালের গোড়ার দিকে এই থিওরিটি বেশ পপুলার ছিল। সেখানে যেটি করা হয় যে এখানে যারা এই সংগঠনের সদস্য থাকে কিংবা সংগঠনের নেতৃত্বে যারা থাকে, তাদের যেই কোয়ালিটি গুলো থাকে, তাদের যে অ্যাক্টিভিটিস গুলো থাকে, সেগুলোকে ডেভেলপ করা হয়। সেগুলোকে ডেভেলপ করে তাদের স্কিল ডেভেলপ করা হয় এবং সায়েন্টিফিক্যালি তাদের এই অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে সমন্বয় সাধন করা হয় এবং এটি একটি সময় ওই সময়টিতে খুব পপুলার হয়। কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে আমলাতান্ত্রিক কিংবা আগের যেভাবে অর্গানাইজেশন চলতো সেটিতে একই ধারায় চলতো এবং একটি ব্যক্তি যখন কোনো অর্গানাইজেশনে জয়েন করে, এটি কর্পোরেট হাউস হতে পারে, এটি সরকারি প্রতিষ্ঠান হতে পারে কিংবা আমাদের মতো স্বেচ্ছাসেবী সংগঠনও হতে পারে, সেখানে যেটি হয় যে তাদের ডেভেলপমেন্টের জন্য তেমন কোনো অ্যাক্টিভিটিস ছিল না। কিন্তু সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিতে এই জিনিসগুলো ফাইন্ড আউট করা হয় যে আরো কিভাবে এফিসিয়েন্টলি এই নেতা এবং ফলোয়ার, সাবঅর্ডিনেট এবং বস কিংবা লিডারদের মাধ্যমে কিভাবে অ্যাক্টিভিটিস করা যায়, সেই জিনিসগুলো এই থিওরিতে কভার করে।
প্রসেস ম্যানেজমেন্ট থিওরি জিনিসটা আসলে আমরা সবাই মোটামুটি বুঝি কিংবা জানি। সেটি হচ্ছে যে একটি সংগঠন কিভাবে চলবে তার যে নিয়ম কানুনগুলো আছে সেই প্রসেসগুলো ডিফাইন করা থাকে, এবং এই যে ডিফাইন করা থাকে এই ডিফাইন প্রসেস অনুযায়ী সবাই ফলো করে, এবং যে কোনো অ্যাক্টিভিটিস এন্ড টু এন্ড অ্যাক্টিভিটিস যে কোনো একজন পার্সন ক্যারি না করে সেখানে সেখানে প্রসেস অনুযায়ী হয়, এবং সেখানে মাল্টিপল পার্সন একটি এন্ড টু এন্ড অ্যাক্টিভিটিস প্রসেসকে সম্পন্ন করে। সেখানে ওই সংগঠনে যে প্রসেসগুলো থাকে সেই প্রসেসগুলো তার জানার দরকার থাকে, এবং কোনো ব্যক্তি যদি ড্রপ হয় কিংবা চেঞ্জ হয় তাহলেও ওই সংগঠনের অ্যাক্টিভিটিস ব্যাহত হয় না। তার কারণ হচ্ছে যে ওই প্রসেসটি স্ট্রংলি যেহেতু ফলো হয়, সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি যখন আবার ওই দায়িত্বটি নেয় তখন সেই যে ডিফাইন প্রসেস অনুযায়ী সে তার অ্যাক্টিভিটিস গুলো করে, এবং টাইম টু টাইম এই প্রসেসগুলো ডেভেলপ হয়, এবং প্রসেসগুলো রিটেন থাকে যে কে কতটুকু কাজ করবে, কাজগুলো একজনের পরে আরেকজনকে কিভাবে হ্যান্ড ওভার হবে, সেই জিনিসগুলো থাকে। প্রসেস ম্যানেজমেন্ট থিওরিটি আসলে খুব স্ট্রং একটি থিওরি, এবং এটি আমাদের যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো আছে, স্পেশালি আমি যদি বাংলাদেশ স্কাউটস এর কথা বলি, সেখানে এই জিনিসটি খুব ভালোভাবে ফলো করা হয়। আমাদের যে ট্রেনিং মডিউলগুলো আছে, আমাদের যে প্রমোন্টেশন স্কাউটিং আমরা বলে থাকি, সেই জায়গাতে আমরা আসলে এই প্রসেস ম্যানেজমেন্ট থিওরিটি আসলে খুব বেশি অ্যাপ্লিকেবল। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান এই থিওরিটি ফলো করে, কারণ আমরা জানি যে বর্তমানে কর্পোরেট লাইফে খুব ফ্রিকুয়েন্টলি মানুষজন তার জব চেঞ্জ করে, এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে যায়, তখন সে তার পারফরমেন্স শো করার জন্য এই প্রসেস ওরিয়েন্টেড যখন হয় তখন জিনিসটি ইজি হয়। এখানে পার্সন ওরিয়েন্টেড না, প্রসেস ওরিয়েন্টেড সংগঠন আসলে প্রসেস ম্যানেজমেন্ট থিওরি অনুযায়ী চলে। আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো অনেকের জন্যই হতে পারে যে যারা অলরেডি বিবিএমবিএ করছে তারা হয়তো জানে, কিংবা আমাদের পার্সোনাল লাইফে আমরা এই জিনিসগুলো দেখে এসেছি, কিন্তু এই যে এটি যে একটি থিওরি, এটি যে একটি প্র্যাকটিস আছে, এটি নিয়ে যে পড়ালেখা হচ্ছে, রিসার্চ হচ্ছে, এবং আমাদের সংগঠনকে উন্নয়নের জন্য এই কাজগুলো হচ্ছে, সেই জিনিসগুলো হয়তো আমরা জানতাম না। তো আজকের এই সেশন থেকে আমরা সেই জিনিসগুলো জানবো। ইটস লিটল বিট বোরিং, কারণ আমরা স্কাউটিং এ যে অ্যাক্টিভিটিস গুলো করে থাকি কিংবা যেই ট্রেনিং গুলো হয়ে থাকে, সেশন গুলো হয়ে থাকে, ওখানে মোটামুটি স্কাউটের সাথে রিলেটেড এবং খুব ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস হয়, আউটডোর অ্যাক্টিভিটিস হয়। এটি আসলে থিওরিটিক্যাল অ্যাক্টিভিটিস, এবং আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য এই জিনিসগুলো জানা দরকার। তো নেক্সট আমাদের যে স্লাইড, সেখানে আছে অবজেক্টিভস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার। এই অর্গানাইজেশন বিহেভিয়ারের অবজেক্টিভ কি? যে হিউম্যান রিসোর্স অ্যাপ্রোচ, contingency approach, system approach, proactive approach, এই বিভিন্ন অ্যাপ্রোচে অর্গানাইজেশনাল বিহেভিয়ারের অবজেক্টিভ ফুলফিল করা হয়। আমি যদি একটু ডিটেলস দেখি, সেটা হচ্ছে যে হিউম্যান রিসোর্স অ্যাপ্রোচ। হিউম্যান রিসোর্স অ্যাপ্রোচ গুলো হচ্ছে যে অ্যাজ এ হিউম্যান বিং আমাদের আমরা জানি যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, আমরা সার্ভাইভ করতে চাই, যে ফিট সেই আসলে সার্ভাইভ করবে পৃথিবীতে। এটি হচ্ছে ন্যাচারাল একটি থিওরি, যেটি পৃথিবীর সৃষ্টি শুরু থেকেই হয়ে আসছে। তো অর্গানাইজেশনেও এই জিনিসটি প্রচলিত, সেটি হচ্ছে যে কন্টিনিউয়াস গ্রোথ অ্যান্ড সার্ভাইভাল। গ্রোথ অ্যান্ড সার্ভাইভাল এই দুটিকে কেন্দ্র করেই অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট কিংবা অর্গানাইজেশন এগিয়ে যায়, অর্গানাইজেশন রান করে। গ্রোথ মানে হচ্ছে যে আমরা যেটি প্রতিষ্ঠানে দেখি যে কোনো এমপ্লয়ি, যে কোনো মেম্বার, সে যখন ওই সংগঠনকে সার্ভিস দেয়, তো তার সার্ভিসকে মূল্যায়ন করে তার একটি গ্রোথ হয়, তার প্রমোশন হয়, তার ডেভেলপমেন্ট হয়, এই কাজগুলো হয়। সো এর জন্য সে ড্রাইভ করে, তার গ্রোথের জন্য মানুষজন কাজ করে। আরেকটি হচ্ছে, আমি যদি কোনো সংগঠনের সদস্য হই কিংবা কোনো অফিসে কোনো কোম্পানির যদি আমি জয়েন করি, তাহলে সেখানে আমাকে টিকে থাকতে হবে, এই সার্ভাইভালের জন্য আমাকে কাজ করতে হবে। সো আমি যদি খুব ভালো কাজ করতে না পারি, তাহলে আমি একসময় এখান থেকে চলে যাব, আমাকে বাদ দিয়ে দেওয়া হবে, আমাকে টার্মিনেট করা হবে। এই যে গ্রোথ অ্যান্ড সার্ভাইভাল, এই দুইটা থিওরি দিয়েই যারা সংগঠনের সদস্য থাকেন তারা আসলে অ্যাক্টিভলি পারফর্ম করে, এবং তাদের পারফরমেন্স অনুযায়ী তারা তাদের সংগঠনে কন্ট্রিবিউট করে। সবার কন্ট্রিবিউশনে একটি সংগঠন এগিয়ে যায়, প্রফিটেবল হয়, সেই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সো এটি একটি হিউম্যান রিসোর্স থিওরি। এরপরে হচ্ছে কন্টিজেন্সি অ্যাপ্রোচ। কন্টিজেন্সি অ্যাপ্রোচ, এই জিনিসটি আমরা খুব বেশি পরিচিত না। তার কারণ হচ্ছে যে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় আমরা আসলে বড় ধরনের ডিজাস্টার
কিংবা এই বর্তমানে যে প্যান্ডামিক চলছে, এই মহামারী, এই রকম পরিস্থিতি আমরা আসলে সম্মুখীন হইনি। কিন্তু প্রতিটি সংগঠনের কিছু কন্টিনজেন্সি প্ল্যান থাকে, যে কোনো যদি সমস্যার সম্মুখীন হই, কোনো ডিজাস্টার, বিপদের সম্মুখীন হলে সেই সংগঠনটি কিভাবে সার্ভাইভ করবে এবং তাদের অ্যাক্টিভিটিস কি হবে। আমি যদি সোজা বাংলায় বলি যে আমরা আমাদের যে প্রচলিত অ্যাক্টিভিটিস, আমাদের প্রচলিত কর্মকাণ্ড বিভিন্ন সংগঠনে পরিচালিত হয়, সেটি রেগুলার প্রসেসে যদি সবকিছু নর্মাল থাকে, সবকিছু স্বাভাবিক থাকে, তাহলে আমরা সেই নিয়ম কানুন অনুযায়ী আমাদের সংগঠন, আমাদের অফিস, আমাদের প্রতিষ্ঠান পরিচালিত হবে। কিন্তু যদি সেই স্বাভাবিক অবস্থা ব্যাহত হয়, তাহলে কি হবে, তাহলে আমাদের প্ল্যান কি হবে, তাহলে আমাদের অ্যাক্টিভিটিস কিভাবে পরিচালিত হবে, তার নামই হচ্ছে কন্টিনজেন্সি অ্যাপ্রোচ কিংবা কন্টিনজেন্সি প্ল্যান। এই প্ল্যানটি আসলে সবারই থাকা উচিত। যেমন আমরা খুব রিসেন্ট টাইমে গত বছর থেকে আমরা প্যান্ডামিকের মধ্যে দিয়ে যাচ্ছি, তো এই সময় আমাদের যেই অ্যাক্টিভিটিস গুলি কি হবে, আমরা কিভাবে আমাদের সংগঠনকে পরিচালিত করব, তার পরিকল্পনা আমাদের থাকতে হবে, থাকা ছিল, কিংবা আমাদের চিন্তার মধ্যে ছিল, কিংবা যখন এই প্যান্ডেমিক শুরু হয়েছে তখনই আমরা এই কন্টিনজেন্সি অ্যাপ্রোচের মাধ্যমে আমরা নতুন ভাবে চিন্তা করেছি, এবং এই নতুন নিউ নর্মাল সিচুয়েশনে সাথে আমরা অ্যাডপ্ট হয়ে আমরা আমাদের কন্টিনজেন্সি প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা এখন আমাদের সংগঠনগুলো পরিচালিত হচ্ছে। আমি যদি বাংলাদেশ স্কাউটসের কথা বলি, তারা এখন তাদের ট্রেনিং প্রোগ্রামগুলোকে অনলাইনে করে নিয়ে এসেছে, এবং পৃথিবীর অনেক দেশেই, ইভেন আমাদের দেশেও আমরা দেখছি যে বিভিন্ন ক্যাম্প অনলাইনে হচ্ছে। যে যার অবস্থানে থেকে সে তার স্কাউটের অ্যাক্টিভিটিস গুলো, ক্যাম্পের অ্যাক্টিভিটিস গুলো তারা অনলাইনে করছে, এবং সবাই তা দেখতে পাচ্ছে, এবং সেই অনুযায়ী মূল্যায়ন হচ্ছে। এই যে অনলাইনের সাথে নিজেদেরকে অ্যাডপ্ট করে নেওয়া, এটি একটি কন্টিনজেন্সি প্ল্যানের পার্ট। এবং ফিউচারে যদি এই প্যান্ডামিক আরো কন্টিনিউ হয়, তাহলে নেক্সটে কি হবে, আমাদের নেক্সটে সারা বছরের যে অ্যাক্টিভিটিস গুলো, রেগুলার অ্যাক্টিভিটিস গুলো যে আমরা পরিচালিত করি, সেগুলোকে এর সাথে অ্যাডপ্ট করতে হবে। আমাদের পিএস, পিআরএস, কাব অ্যাওয়ার্ড, শাপলা কাব অ্যাওয়ার্ডের যে ইভ্যালুয়েশন গুলো, সেগুলো আগে যেভাবে হতো, আমরা যদি ফিজিক্যালি মিট করতে না পারি, তাহলে সেই এক্সাম গুলো কিভাবে হবে। এবং পরবর্তী সময়ে আমাদের এই যে বিভিন্ন এক্সাম হয় বিভিন্ন ব্যাচে, সহচর থেকে সদস্য থেকে প্রশিক্ষণ সেবা, এই যে ধাপগুলো, এগুলো অতিক্রম করতে হলে কিভাবে হবে। আমরা জানি যে প্রশিক্ষণ স্তরে এসে র্যামলিং করতে হয়, তাহলে সেটি কিভাবে হবে। এই কন্টিনজেন্সি প্ল্যান, যে আমরা যদি এ ধরনের পরিস্থিতি আরো 2-3 বছর চলে, 5 বছর চলে, তাহলে আমাদের এই প্ল্যানগুলো কি হবে, এটি আমি স্কাউটের সাথে উদাহরণ দিয়ে বললাম। এরকম প্রতিটি প্রতিষ্ঠানে আমরা যদি এখন যেই প্রতিষ্ঠানগুলো আছে, কর্পোরেট হাউস, সরকারি অফিস যেগুলো আছে, সেগুলো তো দেখবে যে তারাও এই প্রেজেন্ট সিচুয়েশনে কন্টিনজেন্সি প্ল্যান অনুযায়ী তাদের ওয়ে অফ ওয়ার্কের চেঞ্জ এনেছে, নিউ নর্মাল লাইফের সাথে অ্যাডপ্ট করে নিচ্ছে, এবং এখন সংগঠনগুলো আরো ফিউচারের প্ল্যান করছে যে এই পরিস্থিতি আরো কন্টিনিউ হলে কি হবে। এটি বর্তমান পরিস্থিতির সাথে খুবই সামঞ্জস্য। আমরা এই ধরনের পরিস্থিতি আসলে আমাদের লাইফে খুব কম ফেস করেছি। আমরা হয়তো সাময়িকভাবে বন্যা, ভূমিকম্প কিংবা এরকম ছোট ছোট ডিজাস্টার হয়, যেটির পরিধি খুব কম হয়, সেটি খুব ইজিলি আমরা হয়তো ওভারকাম করেছি আমাদের উইদাউট এনি চেঞ্জ অফ আওয়ার রেগুলার অ্যাক্টিভিটিস। বাট এই যে প্যান্ডামিক, এই ধরনের সিচুয়েশন যেটি অনেক লং লাস্টিং করবে, সেই সিচুয়েশন গুলো ওভারকাম করার জন্য আমাদের খুব স্ট্রং কন্টিনজেন্সি প্ল্যান থাকতে হবে। সিস্টেম অ্যাপ্রোচটি হচ্ছে আসলে টু ইমপ্রুভ অর্গানাইজেশনাল বিহেভিয়ার ফর ইফেক্টিভ ম্যানেজমেন্ট। আমাদের প্রতিটি প্রতিষ্ঠানে কিছু লিখিত এবং অলিখিত নিয়ম কানুনের মাধ্যমে আমাদের সংগঠনগুলো পরিচালিত হয়, যেই কথাটি আমি আগেও বলেছি। তো সেই যে নিয়ম কানুনগুলো আছে, যে সিস্টেমগুলো আছে, যে কৌশলগুলো আছে, সেই কৌশলগুলো হচ্ছে টাইম টু টাইম এগুলোকে আপ টু ডেট করতে হবে। আমাদের অনেক সময় এমন অনেক কৌশল থাকে, এমন অনেক সিস্টেম আমরা ফলো করি, যেগুলো আসলে সংগঠনের ডেভেলপমেন্টের জন্য হয়তো পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে না। তো সেই জায়গা থেকে আমাদেরকে কিছু টাইম টু টাইম আমাদের এই জিনিসগুলো ডেভেলপ করতে হবে, যাতে আমাদের সংগঠনটি ইফেক্টিভলি ম্যানেজ করা যায়। তো সিস্টেম অ্যাপ্রোচে আমরা সেই কাজগুলো সেই জিনিসগুলো হয়ে থাকে। আরেকটি হচ্ছে প্রোডাক্টিভ অ্যাপ্রোচ। প্রোডাক্টিভ অ্যাপ্রোচ হচ্ছে ইনক্রিজ প্রোডাক্টিভিটি। সো জিনিসটি খুব পপুলার এই প্রেজেন্ট কর্পোরেট ওয়ার্ল্ডে। সেটি হচ্ছে যে কোনো সংগঠন, সেই সংগঠনটি স্বেচ্ছাসেবী হোক কিংবা কমার্শিয়াল হোক, সেই সংগঠনে যেই ম্যান পাওয়ার থাকে, রিসোর্স থাকে, সেটি সংখ্যা যখন 100, 200, 500, 1000, 5000, এবং বড় বড় যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলোতে
তাদের এই ম্যান পাওয়ারের ইউটিলাইজেশন, তাদের আউটপুট এবং তাদের যে রিসোর্স, তাদের যে ইফিসিয়েন্সি, এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করে দেখা হয় যে এর মধ্য থেকে কিভাবে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করা হয়। এই অ্যানালাইসিস গুলোর মাধ্যমে এমন হয় যে কিছু কাজ আছে যেটি হয়তো 3 জনে মিলে করে, কিন্তু এটিকে কনভার্ট করে 2 জনে করা যায়। বিভিন্ন আমাদের যেই নিউ টেকনোলজি আছে, সেই নিউ টেকনোলজি গুলো অ্যাপ্লাই করে আমাদের প্রসেসে আমরা অনেক এফিসিয়েন্সি আনতে পারি। ইভেন আমরা আমাদের যে ডেলিভারি, আমরা হয়তো একদিনে কিংবা এক সপ্তাহে যে কাজ করি, সেই কাজগুলো হয়তো 3 দিনে 2 দিনে কমিয়ে আনা যায়। সো এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানো যায়। আবার যে রিসোর্স আছে, যে ম্যান পাওয়ার আছে, তাদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে স্কিল করে আমরা প্রোডাক্টিভিটি বাড়াতে পারি। সো প্রোডাক্টিভিটি অ্যাপ্রোচ হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করা এবং তার জন্য রিসোর্স হিসেবে যারা কন্ট্রিবিউটর, যারা এমপ্লয়ি, যারা ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, তাদের স্কিল ডেভেলপের মাধ্যমে এই প্রোডাক্টিভিটি ইনক্রিজ, এই অ্যাপ্রোচটি এখানে কাজ করে থাকে। আমরা আরেকটি যেটি শুনেছিলাম সেটি হচ্ছে যে থিওরি এক্স, থিওরি ওয়াই। সো থিওরি এক্স এবং থিওরি ওয়াই, এই জিনিসটি মোর ইন্টারেস্টিং। থিওরি এক্স এর অ্যাজাম্পশন যদি এরকম হয় যে পিপল ডু নট লাইক ওয়ার্ক এন্ড ট্রাই টু অ্যাভয়েড, এটা আসলে আমাদের কমন টেন্ডেন্সি। আমরা যারা ফাঁকিবাজ কিংবা আমরা যারা একটু ফাঁকি দিতে পছন্দ করি, আমরা বাধ্য না হলে কাজ করি না। আমরা যেটি না করলেই না, যেটি করতেই হবে, যেটি না করলে চাকরি থাকবে না, যেটি না করলে আমার সদস্যপদ থাকবে না, সেই কাজটুকু মিনিমাম ওই কাজটুকুই আমরা করি, আর বাকি জিনিসগুলো অ্যাভয়েড করি। আজকের কাজ চিন্তা করি কালকে করব, কিংবা শেষ সময় এসে করব, কিংবা না করে যদি অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া যায়। এই যে একটি অ্যাজাম্পশন আমাদের মাঝে আছে। আরেকটি অ্যাজাম্পশন হচ্ছে পিপল ডু নট নেচারালি ডিসলাইক ওয়ার্ক, ওয়ার্ক ইজ এ ন্যাচারাল পার্ট অফ দেয়ার লাইফ। আরেক ধরনের লোকজন হচ্ছে যে কাজ অপছন্দ করে না। অনেকে ওয়ার্ক অ্যালকোহলিক বলে একটি শব্দ আছে, যে কাজ করতে পছন্দ করে। সে চুপচাপ বসে থাকতে পারে না, সে সবসময় কাজের মধ্যে থাকতে পছন্দ করে এবং তাদের জীবনে এবং তারা মনে করে যে তাদের বেঁচে থাকা এবং তাদের এগিয়ে যাওয়া কাজের মাধ্যমেই হয়। আমি যদি কিছু কাজ করি, আমি যদি কিছু ক্রিয়েট করি, আমি কিছু ইনোভেট করি, তাহলেই আসলে আমার জীবনের সার্থকতা। এই যে একটি চিন্তা ভাবনা, মানে দুই রকম চিন্তা ভাবনা। থিওরি এক্স এর অ্যাজাম্পশন হচ্ছে যে ফাঁকি দেওয়া, না করে, কাজ না করে কিভাবে সার্ভাইভ করা যায়। আরেকজন চিন্তা করে আরো কাজ কিভাবে করা যায়, আরো বেশি কিভাবে করা যায়, আরো বেশি কন্ট্রিবিউট কিভাবে করা যায়। আমাদের লাইফটা শর্ট একটা স্প্যান, শর্ট স্প্যানে আমরা আমাদের লাইফকে পুরোপুরি কিভাবে ইউটিলাইজ করতে পারি, সেই জিনিসগুলো এখানে চিন্তা করা হয়। সো এটি কি অ্যাজাম্পশন। সেকেন্ড অ্যাজাম্পশনে যদি বলি যে পিপল ডু নট লাইক ওয়ার্ক, সো ম্যানেজার হ্যাভ টু কন্ট্রোল, ডিরেক্ট and threaten employees to get them to work towards the organizational goals. সো যেটি অ্যাজাম্পশন যে মানুষজন কাজ করতে পছন্দ করে না, যেহেতু মানুষজন কাজ করতে পছন্দ করে না, তাহলে তাদের যারা সুপারভাইজার থাকে, তাদের যারা ম্যানেজার থাকে, বস থাকে কিংবা লিডার থাকে, তারা যেটা চিন্তা করে যে তাহলে তাদেরকে কন্ট্রোল করতে হবে, তাদেরকে সবসময় মনিটর করতে হবে, তাদেরকে ডিরেকশন দিতে হবে, তাদেরকে ভয় দেখাতে হবে যে না, তুমি যদি কাজ না করো তাহলে কিন্তু তোমাকে রাখা হবে না, তোমার চাকরি থাকবে না, তোমার সদস্যপদ থাকবে না। এভাবে বিভিন্নভাবে যারা ম্যানেজার থাকে, যারা বস থাকে, যারা লিডার থাকে, তারা তাদেরকে কন্ট্রোল করে। এটি কি অ্যাজাম্পশন। থিওরি ওয়াই এর অ্যাজাম্পশন হচ্ছে পিপল আর ইন্টারনালি মোটিভেটেড টু রিচ অবজেক্টিভস টু হুইচ দে আর কমিটেড। এই যে থিওরি, যে যারা সংগঠনের সদস্য হয় কিংবা যারা প্রতিষ্ঠানে চাকরি করে, তারা আসলে নিজেরাই মোটিভেটেড। তারা সংগঠনের গোল অ্যাচিভ করার জন্য তারা নিজেরাই কাজ করে, নিজেরাই স্বপ্রণোদিত হয়ে তাদের যে গোল, তাদের যে দায়িত্ব থাকে, সেই দায়িত্বটি অ্যাচিভ করার জন্য চেষ্টা করে। এটি একটি অ্যাজাম্পশন। সো দুটি অ্যাজাম্পশনে কিন্তু আমরা দেখি যে দুই জায়গাতেই কিন্তু আমরা যারা আছি মানুষ, আমরা হিউম্যান বিংস, আমরা কিন্তু এক্সিস্ট করি। আমরা নিজেরা ফাঁকিও দিতে চাই, আমরা ম্যানেজারদের দ্বারা কন্ট্রোল হই, আমরা ম্যানেজারদের থ্রেটকে ভয় করে আমরা ডেলিভারি করি। আরেকটি হচ্ছে যে আমরা নিজে মোটিভেটেড হয়ে আমরা নিজেরা চেষ্টা করি আরো বেটার সার্ভিস কিভাবে দেওয়া যায়, আমাদের যে গোল আছে সেই গোলটি কিভাবে অ্যাচিভ করা যায়।
আমি যদি আমার সংগঠনের আমার প্রতিষ্ঠানের এক্সাম্পল দেই, লাইক গ্রামীণ ফোনে কিন্তু বসিং জিনিসটি নেই। গ্রামীণ ফোনের সেকেন্ড অ্যাজাম্পশনটি খুব বেশি পপুলার, এবং ওখানে যেটি হয় যে আমার যে টার্গেট, আমার যে ইয়ারলি, মান্থলি কিংবা উইকলি কিংবা ডেইলি যে টার্গেট থাকে, যে কাজের ভলিউম থাকে, আমরা কাজকেই আমাদের বস মনে করি, আমার কাজকেই আমাকে কমপ্লিট করতে হবে। আমাদের সবারই কেউ না কেউ বস থাকে, সুপারভাইজার থাকে, তারা বেসিক্যালি আমাকে আমার ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করে, আমার এঙ্গেজমেন্ট নিয়ে বেশি কাজ করে। কিন্তু আমার কাজের ডেলিভারি, সেই জিনিসগুলোর ওনারশিপ যারা ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি আছে তাদেরই থাকে। এবং আমরা আসলে আমাদের নিজেদের কাজটি আমরা ডেলিভার করি, এবং কোনো কারণে যদি আমি মিস করি, আমি যদি অসুস্থ থাকি কিংবা আমি যদি ছুটিতে থাকি, তাহলে পরে এসে সেই কাজটি আমি ফিল আপ করে দিই। এই জন্য আমার ম্যানেজার যে আমাকে বলতে হয়, আমার ম্যানেজার যে আমাকে ফলো আপ করে, স্পেশালি আমাদের প্রতিষ্ঠানে এই জিনিসটি নাই। সো আমার বস আমাকে আসলে কাজ নিয়ে আমাকে ফলো আপ করে না, কিন্তু আমার ডেভেলপমেন্ট নিয়ে, আমি ট্রেনিং করলাম কিনা, আমি কাজগুলি এফিসিয়েন্ট ওয়েতে করছি কিনা, সেই জায়গাকে আমাকে অ্যাজ এ মেন্টর হিসেবে হেল্প করে। সো এই যে দুইটি অ্যাজাম্পশন, এই দুইটি অ্যাজাম্পশন কিন্তু একটি হচ্ছে এখনো প্রচলিত, যেটি ম্যানেজার ডিভেন ইভেন থ্রেটেনের মাধ্যমে কাজ বের করে নিয়ে আসা, আরেকটি হচ্ছে সেলফ মোটিভেটেড হয়ে কাজ ডেলিভারি করা। সো আমাদের স্কাউটিং এ কিন্তু আমরা আসলে সেকেন্ডটি খুব বেশি পপুলার, যদিও আমরা অনেক সময় দেখে থাকি যে হয়তো রোভার মেট কিংবা রোভার স্কাউট লিডার জেলা থেকে, ডিস্ট্রিক্ট থেকে অনেক কিছুকেই বলা হয় এবং করতে বলা হয়, এবং তার জন্য অনেকে হয়তো আমরা অনেক কাজ করি। কিন্তু বেসিক্যালি আমরা যারা এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্কাউটিং এর সাথে সম্পৃক্ত, রোভার স্কাউটিং করছি, আমরা কিন্তু সেলফ মোটিভেটেড হয়েই আমাদের কাজগুলো করি। এবং আমাদের যে ব্যাচের মাধ্যমে প্রণোদিত স্কাউটিং এর যে পদ্ধতি, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা স্বপ্রণোদিত হয়ে আমরা কিন্তু সেই জিনিসগুলো অ্যাচিভ করার জন্য আমরাই বরঞ্চ আমাদের জেলাতে, আমাদের অঞ্চলকে আমরা অ্যাপ্রোচ করি যে আমি এই ব্যাচটি পেতে চাই, তার জন্য আমি র্যামলিং করতে চাই, আমার জন্য আমি এখানে যেতে চাই, আমার পারমিশন দরকার। তো এই যে থিওরি, আমরা যেটা প্রতিষ্ঠানে বিভিন্ন রিসার্চের মাধ্যমে এই থিওরিগুলো সামনে এসেছে আমাদের মাঝে, সেই থিওরিগুলো কিন্তু আমরা আমাদের স্কাউট জীবনেও আমরা কিন্তু দেখতে পাই। থার্ড যেটি এসেছে, পিপল প্রেফার টু বি এ ডিরেক্ট to avoid responsibility to want to security, they have little ambition. এটি হচ্ছে এক ধরনের লোকজন, থিওরি এক্স এর অ্যাজাম্পশন, সেটি হচ্ছে যে আমরা আসলে ডিরেক্ট, তার মানে আমাদেরকে কেউ পরিচালিত করক সেই জিনিসটি আমরা পছন্দ করি। আমরা আমাদের দায়িত্ব, যে ফেইলিউর কিংবা সাকসেসের যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করতে চেষ্টা করছি। আমরা চিন্তা করি যে এটা বস, ফেল করলে বস করবে, পাস করলে বস করবে, বস আমাকে যা বলবে আমি তাই করব। সো ফেইলিউর কিংবা সাকসেসের রেসপন্সিবিলিটি আমার না। সো আমি একজন আমাকে ডিরেক্ট করছে, আমি সেই অনুযায়ী কাজ করব। সো আমি ওনারশিপ নিতে আমি রাজি না, আমি আমার সিকিউরিটি নিতে আমি রাজি না, যে এই যে ডিজাস্টার হতে পারে, আমার কাজের ফেলিওর হতে পারে, সেই জায়গাটিতে আমি সেটি নিতে রাজি না। এবং আমাদের এই অ্যাম্বিশনও কম। আমি যে কাজ করছি, করে যাচ্ছি ভালো, আমাকে অনেক দূর যেতে হবে, আমাকে অনেক বড় হতে হবে, এই অ্যাম্বিশন, এই জিনিসটিও অনেকের মাঝে কম। দেখা যায় যে একই পজিশনে, একই জায়গায় বছরের পর বছর কাজ করে যাচ্ছে, কিন্তু সে যে আরো বেটার তার দিতে পারে, তার মাঝে যে আরো অনেক বেশি পটেনশিয়াল আছে, সেই জিনিসটি, সেই প্র্যাকটিসটি কিন্তু আমরা করি না। সো এটি একটি ব্যাপার। তো এই অ্যাজাম্পশনটিও আমাদের মাঝে আছে। আরেকটি হচ্ছে যে পিপল আর কমিটেড টু goals to the degree that they receive personal rewards when they reach their objective. সো মানুষজনের মধ্যে কমিটমেন্ট আছে, তারা বেটার পারফর্ম করতে চায় এবং তাদের এই পারফরমেন্স দিয়ে তারা অনেক দূর যেতে চায়, এবং তার জন্য সে নিজে মোটিভেটেড হয়ে নিজেই ড্রাইভ দেয়, এবং যেই রিওয়ার্ড, পার্সোনাল রিওয়ার্ডের জন্য সে কাজ করে এবং সেটি নিজে এনজয় করে, এবং সেটির জন্য বসের উপর কিংবা লিডারের উপরে মুখিপেক্ষী না থেকে নিজেই ওয়ে তৈরি করে। এবং এমন আছে, আমরা যদি সাকসেসফুল হিস্ট্রি শুনি, যারা কর্পোরেট লাইফে কিংবা পার্সোনাল লাইফে সাকসেসফুল হয়েছে, তারা যেটি করে, তারা হচ্ছে নিজেরাই নিজেদেরকে ড্রাইভ করে, তারা কিন্তু এগিয়ে যায়, তারাই কিন্তু নিজেদের সাকসেস স্টোরি তৈরি করে। তো আমরা আসলে দুইটি অ্যাজাম্পশন দেখলাম, শুনলাম। সো আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের পার্সোনাল লাইফে আমরা ফেস করি, এবং আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে থিওরি এক্স অ্যাজাম্পশন এবং থিওরি ওয়াই অ্যাজাম্পশনের মধ্যে পার্থক্য, এই পার্থক্যগুলোর মধ্যে আমাদের নিজেদের অবস্থানটি কোন জায়গায়, সেই অনুযায়ী আমাদের ফিউচারে আমাদের সাকসেস তৈরি করে দেয়। এবং আমাদের সংগঠনে আমাদের যারা মেম্বাররা আছে, তারা যত বেশি থিওরি ওয়াই অ্যাজাম্পশনটি ফলো করে,
সেই সংগঠনের সাকসেসটি তত বেশি আসে। তো আমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ার নিয়ে আরো অনেক কিছু আসলে বলার আছে। আমি যেটি বলেছি যে এটি অনার্স কিংবা মাস্টার্স লেভেলের 3 ক্রেডিটের একটি সাবজেক্ট। সেখানে অনেক ডিটেলসে অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, অনেক অর্গানাইজেশনের অনেক অ্যাক্টিভিটিস নিয়ে সেখানে ডিসকাস করা হয়। সেই জিনিসগুলো এখানে থাকে। আমি এখন অনুরোধ করব যে আমাদের যারা শুনছে, আমাদের রোভাররা, তাদের মাঝে যদি এই অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস নিয়ে আমি যে থিওরিগুলো বললাম কিংবা আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেখানে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রেজ করতে। আমরা আসলে পরে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে ফোকাস হব। আপনি এখন পর্যন্ত কি কারো হ্যান্ড রেজ আছে? না, এখন পর্যন্ত কেউ হ্যান্ড রেজ করেনি। আচ্ছা, উনি কারো হ্যান্ড রেজ না থাকাটাই স্বাভাবিক, কারণ আমি যা বলছি অনেকেরই মাথার উপর দিয়ে যেতে পারে, কারণ এই বিষয়গুলো অনেকের কাছেই নতুন, স্পেশালি যারা কমার্স ব্যাকগ্রাউন্ড কিংবা যারা প্রাতিষ্ঠানিকভাবে এই জিনিসগুলো পড়ালেখা না করেছেন। কিন্তু এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমরা ফেস করি, স্পেশালি আমাদের প্রফেশনাল লাইফে। রোভাররা যারা খুব অল্প সময়ের মধ্যেই বিভিন্ন ক্যারিয়ারে তারা প্রবেশ করবে, তারা কিন্তু খুব স্ট্রংলি তাদের জন্য রিকমেন্ডেড যে এই জিনিসগুলো ভালোভাবে জানা এবং বুঝা। কারণ কর্পোরেট লাইফ কিন্তু খুব টাফ। কর্পোরেট লাইফ বলে কিংবা যে কোনো জব লাইফ, ইভেন আমরা যদি বিজনেসেও যাই, বিজনেসে কিন্তু অ্যাজ এ বিজনেস লিডার হিসাবে, বিজনেসের ওনার হিসাবে এই এই থিওরিগুলো জানা খুব দরকার। সো আমরা এখন চলে যাচ্ছি তাহলে নেক্সট আমাদের কনফ্লিক্ট ম্যানেজমেন্টে। কনফ্লিক্ট ম্যানেজমেন্টের আগে এই একটি ছবি একটু শেয়ার করি। এখানে আমরা একটি সাইকেল দেখছি। এরকম অনেক সাইকেল থাকে না, যে মাল্টিপল পার্সন আসলে সেই সাইকেলটিকে ড্রাইভ করে। এই সাইকেলকে যদি আমরা একটি অর্গানাইজেশনের সাথে তুলনা করি, তাহলে আমাদের এই অর্গানাইজেশনে যারা সদস্য থাকে, মেম্বার থাকে, এমপ্লয়ি থাকে, তাদেরকে আসলে সেম ফ্রিকোয়েন্সি, সেম তাদের মধ্যে সিনার্জি থাকতে হবে। সেই সিনার্জি যদি তারা ক্রিয়েট করতে না পারে তাহলে কিন্তু গাড়ি মুভ করবে না। এখানে একজন যদি খুব ফাস্ট যায়, একজন যদি খুব স্লো যায়, তাহলে কিন্তু আলটিমেটলি আউটপুটটি আসবে না। তো সবাইকে এখানে ক্যাপাবল হতে হবে, সবাইকে এখানে রিসোর্সফুল হতে হবে এবং সবাইকে সেম পেজে মুভ করতে হবে। অর্গানাইজেশনাল বিহেভিয়ারে এটি আসলে লাস্ট কথা, যে এটি সংগঠনে সবাই যদি সেম ভাবে ডেভেলপ হয়, সেম ভাবে কন্ট্রিবিউট করে, তাহলে অর্গানাইজেশনের সাকসেস আসবে। সো আমরা এখন কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে বলবো। কনফ্লিক্ট জিনিসটি কি? কনফ্লিক্ট জিনিসটা আমরা সবাই বুঝি যে মতভেদ কিংবা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ, সেটিকে আসলে কনফ্লিক্ট বলা হয়। তো সেটি কিভাবে ম্যানেজ করা হয়? কনফ্লিক্ট ইজ এ ক্ল্যাশ অফ ইন্টারেস্ট। মানে আমাদের সবারই কিছু ইন্টারেস্ট আছে। আমরা কোনো প্রতিষ্ঠানে চাকরি করি, আমরা সংগঠনের সদস্য হই, যাই হই না কেন, আমাদের প্রতিটি ইন্ডিভিজুয়ালের আমাদের চাওয়া, ইচ্ছা, পছন্দ, রুচি এগুলো কিন্তু ডিফারেন্ট। এটি হওয়াটাই স্বাভাবিক, কারণ পৃথিবীর সব মানুষের একই রকম না এবং সবাই ডিফারেন্ট, একজন আরেকজনের সাথে মিলে না। আমাদের হাতের আঙ্গুলের ছাপ যেমন একজনের সাথে আরেকজনের মিলবে না, 700 কোটির উপর পৃথিবীর মানুষ, সবারই কিন্তু আঙ্গুলের ছাপ আলাদা। সো সেইভাবে আমাদের চিন্তা ভাবনা, রুচি অনেক আলাদা। এটি ট্রু যে আমরা অনেক কিছুতেই আবার একমত হই এবং সে কারণেই কিন্তু আমরা এই সংগঠনের সদস্য হই। পৃথিবীতে এত সংগঠন থাকার পরে আমরা কিন্তু রোভার স্কাউটিং করছি, স্কাউটের সদস্য হয়েছি। তার মানে কি, আমরা একটা জায়গায় হয়তো এক স্কাউটিংকে আমরা পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তারপরে এই সংগঠন করতে এসেও কিন্তু আমরা ফিল করি যে আমাদের নিজেদের মধ্যেও কিন্তু চাওয়া পাওয়ার মধ্যে গ্যাপ আছে। সো এই যে কনফ্লিক্ট হচ্ছে, আমাদের ইন্টারেস্টের মধ্যে যে কনফ্লিক্ট হচ্ছে, সেটি আসলে কিভাবে ম্যানেজ করতে হবে সেটি আমরা বলবো। এখানে আমরা যেমন দেখছি যে দুইজন আসলে দুই পাশে যেতে যাচ্ছে, তো দুইজনের ইন্টারেস্ট দুই দিকে, কিন্তু আমরা যদি এই দুই দিকে দুইজন যদি বৈঠা পায়, তাহলে কি আমরা আগাতে পারবো? আমরা কিন্তু এক জায়গায় থেকে যাব। তো সংগঠনের এই কনফ্লিক্ট গুলো যদি আমরা সলভ করতে না পারি, কনফ্লিক্ট গুলো সলভ করে যদি আমরা একসাথে একইভাবে আগাতে না পারি, তাহলে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হবে না। কনফ্লিক্ট ম্যানেজমেন্টে যেটি বলা হয়েছে যে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস বাই হুইচ disputes are resolved, where negative results are minimized and positive results are prioritized. তার মানে আমাদের মাঝে কিছু ডিসপিউট অ্যারাইজ করে। ডিসপিউট মানে হচ্ছে আমরা যেটি মানতে পারি না, আমরা যেটি সমস্যা মনে করি, প্রবলেম মনে করি, এই ধরনের ডিসপিউট। যে কোনো কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে, কোনো একটি হয়তো একটি জেলা সমাবেশ হবে, একটি ক্যাম্প হবে, একদিনের দীক্ষা ক্যাম্প হবে। সো এই প্রোগ্রামটি হবে, কোথায় হবে, কিভাবে হবে, কিভাবে এক্সিকিউট হবে, কিভাবে অর্গানাইজ হবে, সেখানে আমাদের মধ্যে হয়তো একটা কনফ্লিক্ট তৈরি হলো। কেউ চাচ্ছে
একভাবে করতে, আরেকজন যাচ্ছে অন্যভাবে করতে। এই ধরনের কনফ্লিক্ট আসলে আমাদের রেগুলার লাইফেই তৈরি হতে পারে। এই ধরনের প্রবলেম, এই ধরনের ডিসপিউট যখন হবে, সেটিকে রিজলভ করতে হবে, সেটিকে সমাধান করে সবাই মিলে এগিয়ে যেতে হবে। এবং সেই ক্ষেত্রে প্রসেসটি হচ্ছে যে এই যে কোনো বিষয় নিয়ে যখন আমরা ডিসকাস করব, তখন যে নেগেটিভ জিনিসগুলো থাকবে, যে নেগেটিভ মতভেদগুলো আসবে, সেগুলোকে মিনিমাইজ করতে হবে। মানে নো যে শব্দগুলো, নেগেটিভ যে শব্দগুলো, সেই শব্দগুলোকে রিডিউস করতে হবে, সেই চিন্তা ভাবনাকে রিডিউস করতে হবে, এবং পজিটিভ যে থিঙ্কিং, সেই জিনিসটিকে প্রায়োরিটাইজ করতে হবে। সো আমাদের সব চিন্তা ভাবনা যদি আমরা পজিটিভ হতে পারি, সো যেই কাজটির মধ্যে নেগেটিভিটি থাকে কিংবা নেগেটিভ রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেই জিনিসগুলো রিডিউস করে যেই কাজগুলোতে আমরা পজিটিভ আউটপুট পাওয়ার সম্ভাবনা বেশি, পজিটিভ ইমেজ ক্রিয়েট হওয়ার সম্ভাবনা বেশি, সেই জিনিসগুলোতে আমাদেরকে মোর ফোকাস করতে হবে। সো আমরা যদি দেখি যে ওয়ে টু হ্যান্ডেল কনফ্লিক্ট, মানে আমরা কনফ্লিক্ট কিভাবে হ্যান্ডেল করতে পারি, অনেকগুলো ওয়ে আছে। এটি হচ্ছে যে ট্রেন এ নন ভায়োলেন্ট কমিউনিকেশন। এটা আসলে যাদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়, কিন্তু কনফ্লিক্ট আসলে সবার মধ্যেই তৈরি হতে পারে। যখন কনফ্লিক্ট গুলো তৈরি হবে, তখন আমাদের তো কমিউনিকেট করি, তাই না? আমরা আমাদের প্রবলেম গুলো, আমাদের অ্যাঙ্গার গুলো, আমাদের ডিফিকাল্টিস গুলো আমরা কি করে এক্সপ্রেস করি, আমরা বলি, একজন আরেকজনকে বলি, এটা ঠিক না, এটা এভাবে হওয়া ঠিক না, এটা হতে পারবে না, এটা হওয়া যাবে না। এই যে আমাদের কমিউনিকেশন, ওয়ে অফ কমিউনিকেশনে ভায়োলেন্স যাতে না থাকে, আমরা যে শব্দ ব্যবহার করব, সেটি সবার, এটির জন্য আসলে ট্রেনিং প্রয়োজন আছে। আমরা যদি নিজেদেরকে, আমাদের সংগঠনের সদস্য যারা আছে, আমরা যদি ট্রেন আপ করি যে আমাদের মধ্যে যখন কনফ্লিক্ট হবে, তখন আসলে আমাদের অ্যাপ্রোচ গুলো কেমন হবে, আমরা নেগেটিভ শব্দ পজিটিভলি কিভাবে বলা যায়, তাই না? সো সেই প্র্যাকটিস গুলো যখন আমরা করব, আমরা একই জিনিস আমি যখন নেগেটিভলি একজনের কাছে অ্যাপ্রোচ করব, তখন কিন্তু বিরক্ত হবে। কিন্তু ওই একই কথা আমি যদি একটু পজিটিভলি বলি, সফটলি বলি, গুছিয়ে এবং মানুষজনকে কনভিন্স করার চেষ্টা করি, তাহলে কিন্তু জিনিসগুলো সহজেই অ্যাকোমোডেট করা যাবে। তো এই ট্রেনিং নন ভায়োলেন্ট কমিউনিকেশন, এই জিনিসটি খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের মুখের ভাষা, আমাদের কথা অন্যকে যাতে হার্ট না করে, সেই জিনিসটি আমরা যদি প্র্যাকটিস করতে পারি, তাহলে এই কনফ্লিক্ট থেকে আমরা ওভারকাম করতে পারবো। আরেকটা ওয়ে হচ্ছে বি অ্যাসার্টিভ। বি অ্যাসার্টিভ মানে হচ্ছে কনফ্লিক্ট দূর করার জন্য আমাদেরকে আসলে অনেক বেশি কনফিডেন্ট হতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে এই প্রবলেম থেকে ওভারকাম করতে হবে। তার না হলে যেটা হয়, যে আমরা জানি যে কনফ্লিক্ট হলে অ্যাকচুয়ালি দুটি পক্ষ তৈরি হয়, এবং দুই পক্ষ কেউই কাউকে ছাড় দিতে চায় না। এই যে ছাড় না দেওয়ার মানসিকতা, সেই জায়গা থেকে ওভারকাম করে প্রবলেম সলভ করতে হলে এটা আসলে সহজ না। আমি ট্রাই করলাম, কিন্তু কেউ রাজি হচ্ছে না, তা আমি যদি আশা ছেড়ে দেই, আমি যদি সলভ করার জন্য যদি অনেক বেশি কনফিডেন্ট না থাকি, অ্যাসার্টিভ না হই, তাহলে কিন্তু একটা সময় আমি ফেলিওর হব। সো আমরা যখন কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করব, তখন আমাদেরকে মোর অ্যাসার্টিভ হতে হবে। আরেকটি হচ্ছে প্ল্যান রেগুলার মিটিংস। এর মানেটা হচ্ছে আমরা যখন এই কনফ্লিক্ট সলভ করার জন্য কাজ করব, তখন কিন্তু একবার কথা বললে হবে না। একবার আমরা ডিসকাস করলাম, সেই ডিসকাশনের রেজাল্ট জিরো, কেউ কারোর কথা শুনলো না, কেউ কারোর কথা মানলো না, এবং এরপরে আমরা যদি হাল ছেড়ে দেই, তাহলে কিন্তু হবে না। রেগুলার বেসিসে আলোচনা চালাতে। আমরা কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে এই শব্দটি পরিচিত, সেটি হচ্ছে আলোচনার মাধ্যমে সমাধান। যদিও আমরা আমাদের দেখে আসছি যে কেউ আসলে আলোচনায় আসলে কোনো সমাধান হয়তো হয় না, কিংবা আলোচনা করে সমাধান আসে, এই ধরনের ঘটনা কম। তার একটি প্রধান কারণ হচ্ছে আমাদের স্পিকিংটা কম হয়। আমরা হয়তো একবার বসেই আলোচনা করে ভুন্ডুর হয়ে যায়, কোনো রেজাল্ট আসে না। এর জন্য বারবার বসতে হবে, একবারেই সব সমাধান হবে না, এই জিনিসটি মাথায় রাখতে হবে। আমি আজকে একটি কথা শুনলাম, এই কথাটি আবার কালকে যখন শুনবো, তখন কিন্তু আমার কাছে আরেকটু অন্যরকম লাগবে। তৃতীয় দিন যখন শুনবো, তখন আমার কাছে মোর নেগেটিভ কথা আস্তে আস্তে সেটা লেস নেগেটিভ হবে, নেগেটিভ থেকে পজিটিভ হবে। এর জন্য আলোচনা এবং আমি যা চাই তার কেন চাই, করলে কি ভালো কি মন্দ, আমি হয়তো একটা জিনিস পছন্দ করছি না, কিন্তু অন্য অন্য একজন সেটি চাচ্ছে। আমি যদি তার পার্সপেক্টিভটি শুনি যে সে কেন চাচ্ছে, তাহলে কি হবে, আমি হয়তো এই জিনিসটা আমি চিন্তাই করিনি, আমি হয়তো তার মতো করে চিন্তা করিনি, কিন্তু আমি যত বেশি আলোচনা করবো, তত কিন্তু অন্যের মতামতটি, অন্যের ইচ্ছাটি, অন্যের চাওয়াটি বুঝতে পারবো। এবং একই সাথে আমি কেন চাই না, এই জিনিসটা আমি যতবার বলবো, যত অ্যাঙ্গেল থেকে আমি আরেকজনকে বুঝাবো, তারাও কিন্তু সেটি বুঝতে পারবে। এবং একটা সময় আসবে যখন দুই পক্ষই আসলে কাছাকাছি চলে আসবে তাদের চিন্তা ভাবনায়, তাদের বোঝাতে। সো এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই মিটিংটি বারবার করা খুব দরকার। সো কনফ্লিক্ট রেজলিউশনের একটা ওয়ে হচ্ছে বারবার
মিট করা, সিট করা এবং ডিসকাস করা। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট স্টাইল, অনেকগুলো স্টাইল আছে যে স্টাইলের মাধ্যমে আমরা আমাদের মাঝে যে কনফ্লিক্ট গুলো হয় সেগুলো আমরা ম্যানেজ করতে পারি। একটা হচ্ছে অ্যাকোমোডেটিং, অ্যাভয়েডিং, কোলাবোরেটিং, কম্পিটিং এন্ড কম্প্রোমাইজিং। আমরা যদি দেখি যে অ্যাকোমোডেটিং মানে কি, অ্যাকোমোডেটিং মানে হচ্ছে যে অন্যের প্রবলেম, অন্যের সুবিধাগুলোকে অ্যাকোমোডেট করে নেওয়া। অ্যাকোমোডেটিং ইজ এ স্ট্র্যাটেজি হোয়ার one party gives in the wishes or demands of another. So আমরা হয়তো অনেকের অক্ষমতা, অনেকের দুর্বলতাকে আমরা সেভাবে অ্যাড্রেস করতে চাই না, কিন্তু আমাদের পক্ষ বিপক্ষ যেই থাকুক না কেন, যে কারণে আমাদের সাথে কনফ্লিক্ট তৈরি হচ্ছে তার সমস্যাগুলো বুঝি। আমাদেরকে বুঝতে হবে যে আমার অপোনেন্ট যে আছে, যে আমার সাথে একমত হচ্ছে না, সে আসলে একমত হচ্ছে না, তার লিমিটেশনটা কোথায়, সে কেন আমার সাথে আমি যেটিকে ঠিক মনে করছি, আমি যেটিকে মনে করছি যে এটি হয়তো ঠিক, এটি করা উচিত, সেই জিনিসটিকে সে কেন মেনে নিচ্ছে না। এই চিন্তাটা যদি আমরা করি এবং তার সেই সমস্যাগুলোকে যদি আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করি, তাহলে আসলে অনেক সহজেই আমরা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে পারি। আমি একটু অন্যভাবে বলি, সেটা হচ্ছে যে আমরা সবসময় কিন্তু আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে কোনো ইনসিডেন্ট, যে কোনো ঘটনা, যে কোনো সমস্যা, যে কোনো কাজের অ্যাক্টিভিটিস, প্রসেস আমরা যখন চিন্তা করি, আমি কিন্তু আমার অ্যাঙ্গেল থেকে চিন্তা করি। কিন্তু এটা মনে রাখতে হবে যে পৃথিবীতে একই কাজ ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে করা যায়। একই চিন্তা ভাবনা আমি ভাবে চিন্তা করছি, আর অন্য মানুষ, অন্য পার্সন অন্যভাবে চিন্তা করতে পারে। এবং আমাকে অ্যাজ এ গুড হিউম্যান বিং আমাকে অন্যের চিন্তার প্রতি অনার করতে হবে, এটি খুব ম্যান্ডেটরি। আমি যদি অন্যের কোনো চিন্তা, অন্যের কোনো চাওয়া, অন্যের কোনো ইচ্ছা সেটিকে অনার করতে না পারি, তাহলে হবে না। তার ইচ্ছার সাথে আমি সহমত নাও হতে পারি, কিন্তু তার ইচ্ছাকে আমাকে অনার করতে হবে। তো সেটি যদি আমরা করতে পারি, তাহলে সহজেই আমি কিন্তু অন্যের ব্যাপার বিষয়গুলোকে অ্যাকোমোডেট করতে পারি। আমি যখন অন্যের বিষয়গুলো অ্যাকোমোডেট করতে পারবো, তখনই আসলে খুব সহজেই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট সম্ভব হবে। আরেকটি হচ্ছে অ্যাভয়েডিং। অ্যাভয়েড ইজ when people just ignore or withdraw from the conflict. সো আমার যে চাওয়া, আমার যে ইচ্ছা, সেই ইচ্ছার সাথে অন্যের ইচ্ছার যদি কনফ্লিক্ট তৈরি হয়, আমরা চাইলে সিম্পলি সেই জিনিসটিকে অ্যাভয়েড করতে পারি। আমরা সেই জিনিসটি অ্যাভয়েড করে আমরা চাইলে আমাদের রাস্তায় এগিয়ে যেতে পারি। সো আমি হয়তো কোনো অ্যাক্টিভিটিস পছন্দ করছি না, কিন্তু আমি যদি মনে করি যে সেই অ্যাক্টিভিটিসটি যদি হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, এবং সে করক, আমি সেটাতে পার্টিসিপেট করলাম না, সো ওকে, লেটস ইগনোর। মানে সেটি সে করতে পারবে না, সেটি করা যাবে না, এই অ্যাপ্রোচে না গিয়ে যদি অন্যরা করতে চায় করক, আমার পছন্দ না হলে আমি সেটি অ্যাভয়েড করলাম। সো অ্যাভয়েডিং ইজ ওয়ান অফ দ্য ওয়ে, যে যার মাধ্যমে আমরা কিন্তু কনফ্লিক্ট থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি। সো সবাই, মানে অন্যের অনেক কিছুই আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু সেটি যদি আমাকে প্রবলেম ক্রিয়েট না করে, আমার জন্য সমস্যার কারণ না হয়, তাহলে বেটার হচ্ছে অ্যাভয়েড। কোলাবোরেটিং অ্যাপ্রোচ। কোলাবোরেটিং আসলে ব্যাপারটি হচ্ছে যে সহযোগিতা করা, একজন আরেকজনের সাথে মিলেমিশে কাজ করা। Collaborating is the method used when people are both assertive and cooperative. এই অ্যাপ্রোচে যেতে হলে আমাদের আসলে যেটি করতে হবে যে আমাদের একজন আরেকজনের প্রতি সহমর্মী হতে হবে, একজন আরেকজনের সাথে সহযোগী হতে হবে, তাহলে আসলে মিলেমিশে কাজ করা যাবে। আমাদের যে কোনো গোল আমরা যদি অ্যাচিভ করতে চাই, তাহলে শুধু আমি একাই সবকিছু করে ফেলবো, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে সবাইকে নিয়ে একসাথে কিভাবে কাজ করা যায় সেটি করতে হবে। আমি একা যতটুকু কাজ করতে পারবো, ডেফিনেটলি আমার সাথে যদি আমার বন্ধুরা, আমার সংগঠনের সহযোগী যারা আছেন, তাদেরকে নিয়ে যদি আমি সেই কাজটি করি, তাহলে কি হবে, আমি যা করতে পারি তার চেয়ে ডেফিনেটলি আরো অনেক বেশি কাজ করা যাবে, আর অনেক ভালোভাবে সেই জিনিসটি সম্পন্ন করা যাবে। কম্পিটিং, এটি একটি মজার বিষয়। সেটি হচ্ছে যে কম্পিটিং ইজ ইউজড বাই পিপল হু গো ইনটু এ কনফ্লিক্ট প্ল্যানিং টু উইন। ব্যাপারটি হচ্ছে যে আমরা সবাই আসলে যে কোনো পরিস্থিতিতে জয়ী হতে চাই, তাই না, উইন করতে চাই। এখন আমরা তো উইন করতেই চাই, এবং আমি যেভাবে চাই সেভাবেই উইন করতে চাই। ব্যাপারটা যে আমি যে রাস্তায় চলতে চাই, আমরা চাই সবাই সে রাস্তায় চলো, কিন্তু এটি নিয়ে যদি আমরা কনফ্লিক্টে জড়িয়ে যাই, তাহলে কি হবে, যে আমি আসলে এগিয়ে না গিয়ে আমি আসলে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছি, আমি রাস্তায় দাঁড়িয়ে আমাদের নিজেদের যে মতদ্বৈত সেটি সমাধানে কাজ করছি। আলটিমেটলি টাইম পার হয়ে যাবে, আমরা কিন্তু আমাদের গোল থেকে অনেক পিছিয়ে যাব।
সংগঠনের ক্ষেত্রে এই জিনিসটি খুব বেশি প্রযোজ্য যে আমরা কাজ না করে অনেক সময় কি করব সেটি নিয়ে এত বেশি সময় পার করি, আমাদের কনফ্লিক্ট ম্যানেজমেন্টে এত বেশি সময় আমরা শেষ করি যাতে যে হয় যে পরবর্তী সময় আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারি না। সেখানে কম্পিটিং এই অ্যাপ্রোচে যদি যাই যে আমাদেরকে উইন করতে হবে, কনফ্লিক্ট থাকবে, তারপর আমাদেরকে উইন করতে হবে, আমাদের ওয়ে ডিফারেন্ট হতে পারে। আমরা যদি চিন্তা করি না ঠিক আছে আমরা ডিফারেন্ট ওয়েতেই মুভ করব এবং ফাইনালি আমরা উইন করব, আমরা কনফ্লিক্ট নিয়ে বসে না থেকে আমরা উইন করা যায় কিভাবে, উইন যেহেতু আমাদের কমন গোল, মানে গোলটা কিন্তু কমন কিন্তু ওয়েটা হয়তো ডিফারেন্ট, এর জন্য কনফ্লিক্ট হচ্ছে। সো আমরা ওয়েতে ফোকাস না করে গোলে ফোকাস করবো যে না আমিও জিততে চাই তুমিও জিততে চাও, আমিও চাই এই কাজটি হোক তুমিও চাও এই কাজটি হোক, তাহলে ঠিক আছে আমরা কিভাবে কাজটি করতে পারি সেটি করি। আমরা হয়তো দুইজন ডিফারেন্ট ভাবে চিন্তা করছি কিন্তু সেটি কত সহজে একসাথে করা যায় কিংবা ডিফারেন্ট ওয়েতে করেও আমরা গোলটা যাতে অ্যাচিভ করতে পারি। সো উইনে যদি আমরা ফোকাস করি, সাকসেসে যদি আমরা ফোকাস করি, তাহলেও অনেক সময় কনফ্লিক্টকে রিমুভ করা যায়। আর এটা হচ্ছে কম্প্রোমাইজিং। কম্প্রোমাইজিং ইজ দ্য বেস্ট ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে আসলে শান্তি নিয়ে আসে। আমরা যদি শান্তির কথা চিন্তা করি, আমরা যদি ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, তাহলে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। আমি হেরে গেলাম মানে হচ্ছে আমি শেষ হয়ে গেলাম তা না, অনেক সময় আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়, অনেক সময় আমার ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে অন্যের ইচ্ছাকে প্রায়োরিটি দিয়ে আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারি, আর ফাইনালি আমরা কিন্তু উইন করতে পারি। সো কম্প্রোমাইজিং ইজ হোয়ার participants are partially assertive and cooperative. সো এখানে যেটি হয় যে এই আমার কম্প্রোমাইজের মাধ্যমে আমরা কিন্তু একসাথে কাজ করার একটি ওয়ে তৈরি হয় এবং আলটিমেটলি আমরা যদি অ্যাসার্টিভ হয় এবং কোঅপারেটিভ হয় তাহলে আসলে কম্প্রোমাইজিং মাইন্ডসেটটি তৈরি হয়। এবং কম্প্রোমাইজিং আসলে ওয়ান ওয়ে হলে হবে না, এটি মনে রাখতে হবে যে আমি শুধু কম্প্রোমাইজ করবো আরেকজন করবে না, কিন্তু আরেকজন করবে আমি কোনো ছাড় দেবো তা সেটি হবে না, সবাইকে কম্প্রোমাইজিং মাইন্ডে থাকতে হবে, তো তাহলে আসলে ফাইনালি আমরা উইন করতে পারবো। সো দ্য কনফ্লিক্ট রেজুলেশন প্রসেস, কনফ্লিক্ট রেজুলেশন প্রসেসের যদি আমরা বলি যে আমরা কনফ্লিক্ট রেজুলেশন করতে হলে এক্সিকিউশন কিংবা অ্যাক্টিভিটিস গুলো কি হতে পারে, এটি হচ্ছে অ্যাকনোলেজ করা দ্যাট কনফ্লিক্ট এক্সিস্ট। আমরা আসলে অনেকেই মানতে চাই না যে আমাদের মধ্যে কনফ্লিক্ট আছে, কিংবা আমরা চিন্তা করি যে আমি যা বলছি তাই ঠিক, অন্যরা যেটা বলছে এটা আসলে কোনো ইস্যুই না, এটা নিয়ে চিন্তা করে কিছু না। অ্যাকনোলেজ করতে হবে যে আমি যা বলছি এটাতে সবাই সহমত না, এর বাইরে অনেক মতামত আছে, সো আমাদের মাঝে কনফ্লিক্ট আছে, সেটাকে অ্যাড্রেস করতে হবে। যদি অ্যাড্রেস না করে তাহলে এই জিনিসটা আস্তে আস্তে বড় হবে এবং একটি বড় আকার ধারণ করবে। আইডেন্টিফাই দ্য রিয়েল কনফ্লিক্ট, যে কনফ্লিক্টের কারণটা কি, আসলে এই কনফ্লিক্টটা কোন জায়গায়। আমরা হয়তো মনে করছি যে আমাদের দুজনের মতভেদ আছে, কিন্তু মতভেদটা কোথায়? আমরা কি সবকিছুতে দ্বিমত পোষণ করি নাকি আমরা কিছু কিছু বিষয়ে দ্বিমত পোষণ করি? তো আমাদের মাঝে অনেক বিষয় থাকতে পারে যে আমরা সহমত পোষণ করি, কিন্তু হয়তো অল্প কিছু বিষয়ে আমাদের দ্বিমত আছে। সো আমরা ওভারঅল সব বিষয় নিয়ে কনফ্লিক্টে না গিয়ে স্পেসিফিক যে বিষয়গুলো আছে সেই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। হিয়ার অল পয়েন্টস অফ ভিউ, সবগুলো পয়েন্টই আসলে শোনা যে আমাদের যে কনফ্লিক্ট হচ্ছে এই কনফ্লিক্টটি কেন হচ্ছে, তার এই আমার সাথে দ্বিমত হওয়ার পিছনে কি কি যুক্তি আছে, সেই দ্বিমত পোষণ করছে এটি এনাফ না, তার পিছনে আসলে কি কি পয়েন্টস তার আছে সেই জিনিসগুলো যদি আমি জানি তাহলে কিন্তু আমিও আমার চিন্তাকে, আমার ডিসিশনকে, আমার চাওয়াকে রিভিউ করতে পারি। সেই কারণেই অন্যের বিভিন্ন পয়েন্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আরেকটি হচ্ছে আমাদেরকে gain agreement on and responsibility for a solution, আমাদের সলিউশনের জন্য আমাদেরকে রেসপন্সিবল হতে হবে, আমাদেরকে গেইন করতে হবে। আলটিমেটলি বুঝতে হবে, আমি যেটি আগেও বলেছি যে কনফ্লিক্ট কিন্তু আমাদের জন্য কোনো পজিটিভ কিছু না, এটি আমাদের এগিয়ে নেওয়ার পথে বাধার সৃষ্টি করে। তো কনফ্লিক্টকে জিয়ে রাখা যাবে না, এর সলিউশনে যেতে হবে এবং সলিউশনে যাওয়ার জন্য আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে। শিডিউল এ ফলো আপ সেশন, আমরা অনেক সময় যেটি হয় যে আমরা কনফ্লিক্ট রেজুলেশনের জন্য আমরা মিটিং করি, আমরা সবাই আলোচনা করি, তারপরে একটা মোটামুটি একটা ডিসিশন হয় যে ঠিক আছে আমরা করবো, এভাবে করবো, কিন্তু এই যে আমরা আলোচনা করে একটা ডিসিশন নিয়ে নিলাম, এরপরে আমরা ফলো আপ করি না যে আমরা যে ডিসিশন নিলাম এটাকে সবাই এগ্রি করলো, এটার পরে কি আবার কোনো কনফ্লিক্ট তৈরি হলো, সেটা হয়তো মেনে নিল, আবার নতুন করে সেটা করতে গিয়ে কোনো কনফ্লিক্ট হবে কিনা সেই জিনিসটা ফলো আপ করা দরকার। এবং আমরা যেটা বোঝানোর চেষ্টা করেছি, যেটা সবাই মেনে নিয়েছে, সেটা আসলে সবাই সত্যিকার অর্থে মন থেকে মেনে নিয়েছে কিনা এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা, এই ফলো আপ গুলো দরকার। তা না হলে হয়তো আমরা মনে করবো যে না কনফ্লিক্ট রিলিজ হয়ে গিয়েছে, কিন্তু আলটিমেটলি এক্সিকিউশনে গিয়ে আমরা হয়তো সেই কনফ্লিক্টটি আবার ফেস করব।
সো আমাদের টাইম আসলে 10টার মধ্যে শেষ করতে হবে, এর জন্য আমি একটু ফাস্ট আগালাম। সো ওভারঅল যদি কোনো কোশ্চেন থাকে, আমি কোশ্চেন অ্যান্সারে কোশ্চেন পেলে ভালো লাগবে। সো এনি কোশ্চেন? আমাদের 39 পার্টিসিপেন্ট এখন আছে। শুভ দাস মনে হয় একটা কোশ্চেন করছিল। শুভ দাস কোশ্চেনটা আমি তুমি বলো, আমি হ্যাঁ করে শুনি, আমরা সবাই শুনি, তাহলে সুবিধা হবে। স্যার আমার প্রশ্ন হইলো যে আমরা যে এই যে সংগঠিতকরণ যে পড়লাম, অর্গানাইজেশন, এটা কি ওই যে আমাদের কি ব্যবস্থাপনা চ্যাপ্টারের কি মানে অংশটা? হ্যাঁ, এটা আসলে আমাদের ম্যানেজমেন্টেরই পার্ট। আমরা আমাদের সংগঠন পরিচালনা করার জন্য সংগঠনের যেই থিওরি আছে, বিভিন্ন সময় এই থিওরিগুলো আবিষ্কার হয়েছে এবং সেটি প্র্যাকটিস হয়, এবং অর্গানাইজেশন পরিচালনা করার জন্য বিভিন্ন স্ট্রাকচার তৈরি হয়, সেই স্ট্রাকচারে এই জিনিসগুলো প্র্যাকটিস হয়। তো এর জন্যই আসলে এই সাবজেক্ট এখানে এসেছে, এবং আমি ধন্যবাদ জানাবো যে এই সাবজেক্টটি আসলে আমরা যারা সংগঠন করি তাদের সব জানা উচিত। আমরা হয়তো না জেনেই এই কাজগুলো করছি, আমরা যদি আরেকটু জানি তাহলে আমরা